ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ইকোনমিক্সের সেমিস্টার 4 এর ইউনিট 2 এর ক্লাসে আবার সবাইকে স্বাগতম। ইউনিট 2 এর ওপর আমরা অলরেডি একটা ক্লাস করেছি, যদি কেউ করে না থাকো একটু আগের ভিডিও দেখে নিও। সেদিন আমরা এই সিলেবাসের এই অধ্যায়টার প্রায় অর্ধেক আমরা করে ফেলেছিলাম। আজকে আমরা বাকিটা শেষ করব। শুরু করার আগে আরেকবার মনে করিয়ে দেওয়া, ইউনিট 2 ম্যাক্রো ইকোনমিক্স, আমাদের টপিক হচ্ছে ফাইন্যান্সিং অফ গভর্নমেন্ট বাজেট, যেটাকে বাংলায় বললে সরকারি বাজেটের অর্থায়ন। এখান থেকে আমাদের 2 নম্বরের কোশ্চেন আসবে 6টি এবং 4 নম্বরের কোশ্চেন আসবে 1টি। অতএব আর সময় নষ্ট না করে চলো এবার শুরু করি। ইউনিট 2 এ আমাদের এর আগের ক্লাসে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে সরকারি রাজস্ব। আমরা বলেছিলাম সরকারি রাজস্বর উৎস দুরকম। সব থেকে বড় উৎস হলো কর, মানে ট্যাক্স। এর উপর বিস্তৃত আলোচনা আমরা আগের ক্লাসে করেছি। এরপর কর বাদ দিয়ে, মানে ট্যাক্স ছাড়া আর যে যে জায়গা থেকে সরকার রাজস্ব পেয়ে থাকতে পারে সেগুলো আমরা আজকে আলোচনা করব। এটাকে বলা হয়, মানে অনেকগুলো উৎস সবকটাকে মিলিয়ে বলা হয় অকর রাজস্ব। এবার এই অকর রাজস্বের উৎসগুলো কি কি, একটা একটা করে আসা যাক। একদম প্রথম উৎস হলো প্রশাসনিক রাজস্ব। প্রশাসনিক রাজস্ব এই নামটা কেন এসছে? সরকারের একটা বড় কাজ হচ্ছে প্রশাসনকে চালানো, মানে অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ক্ষেত্রে অবশ্যই সরকারের কিছু আয় হয়ে থাকে, সেগুলোকে আমরা বলি প্রশাসনিক রাজস্ব। যেমন একদম প্রথমেই বলে রাখি, ফিজ, নানান রকমের ফি। তোমরা তো ফি দিয়ে অভ্যস্ত। এরকম সরকারের নানান কাজের জন্য ফি প্রদান করতে হয়। যেমন কেউ একজন একটা বাড়ি কিনেছে, সেই বাড়িটা নিজের নামে রেজিস্ট্রেশন করতে সরকারকে ফি প্রদান করতে হয়, এটা সরকারের একটা আয়। লাইসেন্স, গাড়ি চালাবার জন্য লাইসেন্স পেয়েছো, তার জন্য তোমাকে ফি প্রদান করতে হবে লাইসেন্স পাওয়ার জন্য, এটাও সরকারের একটা আয়। অর্থাৎ ফি বাবদ যে আয়গুলো সরকারের হয়, যদিও সরকারের মোট আয়ের তুলনায় এটা অতি সামান্য, কিন্তু সেগুলোকে আমরা প্রশাসনিক রাজস্ব বলি। এছাড়া আরেক রকম আয়কেও প্রশাসনিক রাজস্বের মধ্যে ধরা হয়, সেটা হচ্ছে নানান রকমের ফাইন বা জরিমানা। আমরা সবাই জানি আইন ভঙ্গ করলে সেটা যদি খুব গুরুতর না হয় তাহলে তার শাস্তি হিসাবে আমাদের জরিমানা প্রদান করতে হয়। এই জরিমানাও সরকারের একটা আয়, যদিও খুব সামান্য, কিন্তু একটা আয়। 2 নম্বর উৎস হচ্ছে বাণিজ্যিক রাজস্ব। তোমরা জানো অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে যেগুলো অ্যাকচুয়ালি সরকারের মালিকানাধীন। খুব ভালো উদাহরণ ভারতীয় রেল, স্টেট ব্যাংক, এরকম আরো অনেক অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলো যে মুনাফা করে, সরকার যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর মালিক, অতএব মুনাফাটা সরকার পায়, সেটাও সরকারের একটা আয়। সেই রকম আয়কে আমরা বলি বাণিজ্যিক রাজস্ব। শুধু যে মুনাফা নয়, এছাড়া সরকার তার নিজের জমি কারখানা তৈরি করার জন্য লিজে দিতে পারে, সেক্ষেত্রে সরকারের আয় হয়। বাড়ি বা বিল্ডিং অফিস হিসাবে ব্যবহার করার জন্য দিতে পারে, সেক্ষেত্রে সরকারের ভাড়া বাবদ আয় হয়। সরকার তার আমানত ধার দিতে পারে, সেক্ষেত্রে সরকারের সুদ আয় হয়। এই সমস্ত রকম আয়কে, তার মানে মুনাফা, ভাড়া বা খাজনা এবং সুদ,
সমস্ত রকম আয়কে বলা হয় বাণিজ্যিক রাজস্ব। দান ও অনুদান বিভিন্ন রকম মহত্তর কাজের জন্য বা প্রয়োজনীয় কাজের জন্য সরকারকে নানান সময়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা অন্য কোনো দেশ বা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো সংস্থা দান করে থাকে। যেমন শিক্ষার প্রসার ঘটানোর জন্য দান করা হয়, অথবা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য টাকা দেওয়া হয়। এগুলো সবই দান, কারণ এগুলোকে ফেরত দিতে হয় না, কিন্তু সরকারের হিসাবে এগুলোকেও আমরা আয় হিসাবেই ধরে রাখি। তাই অকর রাজস্বের আরেকটা উৎস হচ্ছে দান অথবা অনুদান। সরকারি ঋণ, অবশ্যই এটার ভূমিকা কিন্তু বিশাল, কারণ আমরা আগের ক্লাসে আলোচনার ক্ষেত্রেই বলেছিলাম সরকার আয় বুঝে খরচ করে না, খরচ বুঝে আয় করে। কারণ সরকারের কাছে খরচটা প্রয়োজনীয়, তাকে করতেই হবে। অতএব সেই খরচের জন্য যে অর্থ দরকার তার সংস্থান সরকার করে। এবার কোনো সময় যদি অর্থের সংস্থান না হয়, অর্থাৎ সরকারের কর অকর সব মিলিয়ে যা টাকা এসছে তার থেকেও যদি সরকারকে বেশি খরচ করতে হয়, তখন একমাত্র উৎস হচ্ছে এই ঋণ। সরকার যখন ঋণ নেয়, যদিও আমরা এখানে সেটাকে রাজস্বের মধ্যেই ধরেছি, এই ঋণটাকে আমরা বলি সরকারি ঋণ। এই ঋণ নানান জায়গা থেকে নেওয়া যেতে পারে, এর বিস্তৃত আলোচনা এই ক্লাসেরই শেষের দিকে আমরা করব, তাই এখন আর বেশি এটাকে নিয়ে আলোচনা করব না। শুধু বলে রাখা দরকার যে সরকারি ঋণও অকর রাজস্বের একটা উৎস। নেক্সট টপিক, দায় ও সম্পদের ভিত্তিতে রাজস্বের শ্রেণী বিভাগ। এখানে একটু ব্যাখ্যা প্রয়োজন। দায় এবং সম্পদ এই দুটো জিনিসটা কি? প্রথম কথা যেটা হচ্ছে, সম্পদ কাকে বলে আমরা জানি, এটা আমাদের সাধারণ জ্ঞান থেকেই আমরা জানি সম্পদ কাকে বলে। যদি অর্থনীতির পরিভাষায় সম্পদ হচ্ছে সেই সমস্ত জিনিস, আমি কিন্তু বস্তু বললাম না, সেই সমস্ত জিনিস যা থেকে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা থাকে, মানে যা থেকে তুমি ফিউচারে ইনকাম করতে পারো। যেমন তোমরা যে পড়াশোনা করছো, এটা তোমাদের সম্পদ, কারণ এর ওপর ভিত্তি করে ভবিষ্যতে তোমরা চাকরি করতে পারো, পড়াতে পারো, সোজা কথায় উপার্জন করবে। তার মানে তোমাদের ভবিষ্যৎ আয়ের উৎস হবে এই তোমাদের পড়াশোনা, এটা তোমাদের সম্পদ। তেমনি আমরা সম্পদ বলতে যা বুঝি বাড়ি, জমি, সোনার গহনা, এছাড়া আর্থিক সম্পদের মধ্যে যেমন পড়ে ফিক্সড ডিপোজিট, শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার, এগুলো সবই সম্পদ। অন্যদিকে দায়, ইংরেজি প্রতিশব্দ হলো লায়াবিলিটি। দায় মানে সোজা কথায় হচ্ছে ডিউটি, কর্তব্য, যেটা তোমাকে করতে হবে। যেমন খুব মজা করে বলা যায় যে তোমরা তোমাদের পিতা মাতার কাছে দায়, তোমাদেরকে সঠিকভাবে মানুষ করে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা তাদের কর্তব্য, এবং তার জন্যই তোমরা যাতে ঠিক করে পড়াশোনা করো তার জন্য তারা এত পরিশ্রম করছেন, এত অর্থ ব্যয় করছেন। So you people are the liability to your parents. তো দায় হচ্ছে এটা। এবার এই দায় এবং সম্পদের উপর ভিত্তি করে আমরা রাজস্ব মানে সরকারের আয় তার শ্রেণী বিভাগ করে থাকি। শ্রেণী বিভাগটা কিরকম? দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে মূলধনী খাতে আয়, ইংরেজিতে বলে ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট বা ক্যাপিটাল রিসিপ্ট। আরেকটা হচ্ছে রাজস্ব খাতে আয় বা রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্ট বা রেভিনিউ রিসিপ্ট। এই দুরকম বা সরকারের আয়কে এই দুটো ভাগে ভাগাভাগি করা হয় সম্পদ এবং দায়ের ভিত্তিতে। একদম প্রথমেই চলে আসি মূলধনী খাতে আয়। প্রথম বৈশিষ্ট্য, যে আয়ের ফলে সরকারের
সম্পদ হ্রাস পায়, কমে যায়, তাকে আমরা বলি মূলধনী খাতে আয়। তার মানে মূলধনী খাতে আয়ের মধ্যে সেই আয়গুলো ঢুকবে যে আয়গুলোর জন্য সরকারের সম্পদ কমে যাচ্ছে। কিরকম? ধরা যাক একটা সরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি, যার শেয়ার বা মালিকানা সরকার কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে বিক্রি করে দিল। কিছুদিন আগেই হয়েছে, তোমরা হয়তো খবরও রাখো, যে এয়ার ইন্ডিয়া একটা সরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান, যার মালিকানা সরকার টাটাকে বিক্রি করে দিয়েছে। এর পরিবর্তে সরকার টাকা পেয়েছে। এই যে টাকাটা সরকার পেয়েছে, আমরা বলবো রাজস্ব, এই রাজস্বটা সরকারের আয় অবশ্যই, কিন্তু এই আয়ের জন্য সরকারের সম্পদ কি, সেটা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া, এই সম্পদটা সরকারের হাত থেকে চলে গেল। তার মানে সরকারের সম্পদ কমে গেল। তাহলে সোজা কথায় সম্পদ বিক্রি করে যে আয় সরকারের আসে তাকে আমরা মূলধনী খাতে আয় বলবো। তাহলে মূলধনী খাতে আয়গুলোর মধ্যে একরকম আয় হলো যেটা আসে সম্পদ বিক্রি করার মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে দায়। যে আয়ের ফলে সরকারের দায় বৃদ্ধি পায়, লায়াবিলিটি বেড়ে যায়, তাকে আমরা বলবো মূলধনী খাতে আয়। এর একটাই উদাহরণ, এর অনেক উদাহরণ নেই, একটাই উদাহরণ, সেটা হচ্ছে ঋণ, লোন। সরকার যখন ঋণ নেয় বা কারুর কাছ থেকে লোন নেয়, তখন সাথে সাথে সরকারের দুটো দায় বৃদ্ধি পায়। আমি একটু আগেই বলেছি, দায় মানে ডিউটি, কর্তব্য। এক নম্বর দায়, নির্দিষ্ট সময় অন্তর সুদ প্রদান করতে হবে, এটা কর্তব্য, এখানে মিস করা চলবে না। দু নম্বর দায়, মেয়াদ অন্তে, মানে একটা সময়ের পর ঋণ পরিশোধও করতে হবে। তাহলে যখনই সরকার ঋণ নেয়, তার দুটো দায় বা লায়াবিলিটি বেড়ে যায়। সেই জন্য ঋণ থেকে পাওয়া রাজস্ব বা অর্থকে সরকারের মূলধনী খাতে আয় বা ক্যাপিটাল রিসিপ্ট বলা হয়। অন্যদিকে রাজস্ব খাতে আয় অবশ্যই যে ক্ষেত্রে সম্পদ বা দায়ের কোনো সম্পর্ক থাকে না এমন আয়, অর্থাৎ যে আয়ের ফলে সরকারের সম্পদ কমেও না বাড়েও না, সম্পদের সঙ্গে কোনো সম্পর্কই নেই, এবং দায় কমেও না বাড়েও না, এরকম আয়কে রাজস্ব খাতে আয় বলা হয়। উদাহরণ হিসাবে কর রাজস্ব, মানে ট্যাক্স থেকে পাওয়া ইনকাম। ট্যাক্স সরকারের একটা আয়, এর জন্য সরকারকে কোনো সম্পদ বিক্রি করতে হচ্ছে না, তাহলে সম্পদ কমছে না, সম্পদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ট্যাক্সের। আবার ট্যাক্স ফেরত দেওয়া বা ট্যাক্সের উপর সুদ দেওয়া, এইসবও কোনো ব্যাপার নেই, কোনো গল্প নেই। তার মানে সোজা কথায় যখন ট্যাক্স নেওয়া হচ্ছে, তার জন্য সরকারের কোনো দায়ও বৃদ্ধি পায় না। ফলে কর রাজস্ব একটা রাজস্ব খাতে আয়। ঠিক তেমনি দান, অনুদান, এগুলো রাজস্ব খাতে আয়। কেবলমাত্র সরকারি ঋণ মূলধনী খাতে আয়। তাহলে এই হলো রাজস্বের মানে সরকারের আয়ের শ্রেণী বিভাগ দায় ও সম্পদের ভিত্তিতে। ঠিক একইভাবে দায় ও সম্পদের ভিত্তিতে আমরা সরকারের ব্যয়কেও দুভাগ করতে পারি একইভাবে, মূলধনী খাতে ব্যয় এবং রাজস্ব খাতে ব্যয়, সম্পদ এবং দায়ের ভিত্তিতে। ফার্স্টে আসি মূলধনী খাতে ব্যয়। যে ব্যয় মানে সরকার যে খরচটা করছে, যে টাকা খরচের ফলে সরকারের সম্পদ বৃদ্ধি পায়। এখন সরকারের সম্পদ কি? আমাদের ক্ষেত্রে না হয়
ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ডিপোজিট, বাড়ি জমি, এগুলো সম্পদ। সরকারের ক্ষেত্রে কিন্তু সম্পদ আরো অনেক বিস্তৃত। একটা রাস্তা, একটা হাইওয়ে, একটা ব্রিজ, একটা রেল রোড, মেট্রো রেল, এগুলো সবই কিন্তু সরকারের সম্পদ। শুধু এটাই নয়, স্কুল, কলেজ, হসপিটাল, এগুলোও সরকারের সম্পদ। একটা কারখানা, একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলোও সরকারের সম্পদ। এখন সোজা কথায় এই সম্পদগুলো তৈরি করবার জন্য বা সৃষ্টি করবার জন্য, রাস্তা তৈরি করার জন্য, ব্রিজ তৈরি করার জন্য, রেল রোড তৈরি করার জন্য, বা হসপিটাল, স্কুল, কলেজ, আইআইটির মতো প্রতিষ্ঠান তৈরি করার জন্য সরকারের খরচ হয়। সেই খরচটার ফলে কি হয়? সরকারের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। একটা রাস্তা তৈরি করার জন্য খরচ হলো, পরিবর্তে সরকার কি পেল? রাস্তাটা পেল। রাস্তাটা সরকারের একটা সম্পদ, তার মানে সম্পদ বৃদ্ধি পেল। ফলে রাস্তা তৈরির জন্য খরচ বা আইআইটি তৈরির জন্য খরচ, এগুলো সব মূলধনী খাতে ব্যয়। এছাড়া যে খরচের জন্য সরকারের দায় কমে যায়, লক্ষ্য করো, আয়ের থেকে ঠিক উল্টো, যে খরচের জন্য সরকারের দায় কমে যায়, ঋণ শোধ করা। যখন সরকার কোনো ঋণ নেয়, আমি একটু আগেই বললাম, তার দুটো দায় বৃদ্ধি পায়। সুদ প্রদান করতে হবে, মেয়াদ অন্তে পরিশোধ করতে হবে, দুটো দায়। এবার সেই ঋণটা যখন পরিশোধ হয়ে গেল, ওই দুটো দায় চলে গেল। তার মানে ঋণ পরিশোধ করার জন্য সরকারকে যে টাকাটা খরচ করতে হয়, সেটা মূলধনী খাতে ব্যয়, কারণ এই টাকাটা খরচ করার ফলে সরকারের দায় কমে যায়। একইভাবে সম্পদ এবং দায় দুটোর সঙ্গে সম্পর্কহীন খরচ, তাকে আমরা বলি রাজস্ব খাতে ব্যয়। কিরকম? সোজা কথায়, সরকারি কর্মচারীদের বেতন প্রদান। লক্ষ্য করো, সরকারি কর্মচারীরা সম্পদ, সরকারের সম্পদ, কিন্তু বেতন প্রদান করাতে তো সম্পদটা বৃদ্ধি পাচ্ছে না, যা ছিল তাই থাকছে। ফলে এর ফলে সম্পদ বাড়ছে না। অন্যদিকে কোনো দায়ও কমছে না। এই মাসে বেতন দিলাম মানে যে আর দিতে হবে না তা কিন্তু নয়, সামনের মাসে আবার বেতন দিতে হবে। ফলে সরকারি কর্মচারীদের বেতন, সরকার যে নানান রকম হস্তান্তর ব্যয় করে, এই হস্তান্তর ব্যয়গুলো তোমরা সবাই জানো, লক্ষ্মীর ভান্ডারে রাজ্য সরকার টাকা ব্যয় করে। এই টাকাটা দেওয়ার জন্য সরকারের সম্পদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আবার এই নয় যে এই টাকাটা দিলাম বলে আর দিতে হবে না, দায় মিটে গেল, না, আবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে। অর্থাৎ হস্তান্তর ব্যয় এবং কর্মচারীদের মাইনা বাবদ যে ব্যয় করা হয়, পুরোটাই রাজস্ব খাতে ব্যয়, কারণ এর সঙ্গে সম্পদ ও দায়ের কোনো সম্পর্ক নেই। আমরা এর পরের যে টপিকটায় ঢুকবো, সেটা হচ্ছে সরকারের বাজেট। বাজেটকে পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য এই মূলধনী খাতে ব্যয়, রাজস্ব খাতে ব্যয় এবং মূলধনী খাতে আয় এবং রাজস্ব খাতে আয়, এই দুটো ভালো করে বোঝা দরকার। যদি সমস্যা হয়ে থাকে, ভিডিওটা আরেকবার রিউইন্ড করে এই দুটো জায়গা খুব পরিষ্কারভাবে বুঝবে। এরপর আমরা চলে আসছি সরাসরি বাজেট। বাজেট অ্যাকচুয়ালি কি? সরকার যে অর্থ পেয়েছে, সেই অর্থ নানান উদ্দেশ্যে ব্যয় করেছে, এবং সরকার যে অর্থ পাবে, সেই অর্থ নানান উদ্দেশ্যে ব্যয় করবে, তার একটা হিসাব। এই হিসাবটা সরকারকে পেশ করতে হয় আমাদের সামনে। কেন আমাদের সামনে পেশ করতে হবে? কেন? আমরা বাড়িতে যে সংসার চালাই, তার খরচ তো কোথাও পেশ করতে হয় না, এক্ষেত্রে পেশ করতে হয় কেন? কারণটা খুব সোজা। তোমাদের বাড়িতে যারা আয় করেন, তারা ব্যয় করেন, তারা তাদের নিজেদের আয় ব্যয় করছে, তাই তাকে কারুর সামনে হিসাব রাখতে হয় না। কিন্তু সরকার তো আমাদের অর্থ ব্যয় করছে, আমরা সরকারকে টাকাটা দিয়েছি,
তাই এটা সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের দেওয়া অর্থ সরকার কি উদ্দেশ্যে ব্যয় করবে সেটা আমাদেরকে জানা। এবার খুব স্বাভাবিকভাবে 144 কোটি ভারতীয়কে জনে জনে ডেকে তো জানানো সম্ভব নয়, তাই আমরা যাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছি, ভোট দিয়ে পাঠাই আর কি, ধরো পার্লামেন্টে যাদেরকে পাঠিয়েছি, সেই আমাদের প্রতিনিধিদের সামনে সরকার এই হিসাবটা পেশ করে। এই হিসাবটাকেই বলে বাজেট। এবার বাজেটে দুটো দিক থাকে, একটা হচ্ছে প্রস্তাবিত আয় এবং প্রস্তাবিত ব্যয়, বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়। ব্যাপারটা কিরকম? ধরো 2025 সালের ফেব্রুয়ারিতে যে বাজেটটা সরকার পেশ করেছে, সেই বাজেটে কি আছে? সেই বাজেটে রয়েছে 2025 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের মার্চ মাসের শেষ অবধি সরকারের সম্ভাব্য আয়, মানে এই পুরো একটা বছরে সরকার কোন কোন জায়গা থেকে আয় করতে পারে, এবং 2000 ঠিক একই সময় মানে 2025 সালের এপ্রিল থেকে 2026 সালের মার্চের শেষ অবধি সরকার কি কি খাতে যে টাকাটা আয় করবে বলে আশা করছে, কি কি খাতে সেটা ব্যয় করবে তার হিসাব। তার মানে বাজেটে যেটা মেন অংশ সেটা হচ্ছে আগত আর্থিক বছরে সরকারের সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়। এই সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে আমরা বাজেটকে তিনটে ভাগে ভাগ করে থাকি। প্রথমে হচ্ছে সুষম বাজেট, যেখানে সরকার যতটা আয় করবে বলে প্রত্যাশা করছে, মানে সম্ভাব্য আয়, ঠিক সেই ততটা আয়ই সে খরচ করবে বলে প্রস্তাবও দিচ্ছে। যেটা নর্মালি আমাদের সংসারে হয়ে থাকে, যে আমরা যতটা আয় করি ততটাই ব্যয় করি। বাজেট যদি সেরকম হয় যে সম্ভাব্য আয় যতটা হবে বলে সরকার আশা করছে, ঠিক সেই আয়টাই খরচ করার বা ব্যয় করার একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, মানে সম্ভাব্য আয় প্রস্তাবিত ব্যয়ের সমান। এই রকম বাজেটকে বলা হয় সুষম বাজেট, ইংরেজিতে বলে ব্যালেন্সড বাজেট। সুষম বাজেট বা ব্যালেন্সড বাজেট ধ্রুপদী অর্থনীতিবিদ যারা ছিলেন, তোমরা জানো ধ্রুপদী অর্থনীতিবিদ ওই অ্যাডাম স্মিথ থেকে মার্শাল অব্দি যে অর্থনীতিবিদরা এসেছিলেন, তাদের কাছে এটা একটা খুব কাম্য বাজেট ছিল। যদিও বর্তমান অর্থনীতিবিদরা সুষম বাজেটের খুব একটা পক্ষপাতী নয়, তবে হ্যাঁ, একটা ব্যালেন্সড বাজেট জিনিসটা দেখতে অবশ্যই ভালো লাগে। দ্বিতীয় প্রকার বাজেট হচ্ছে উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত মানে আমরা জানি এক্সট্রা বা সারপ্লাস, অর্থাৎ এখানে সরকার যতটা আয় করবে বলে প্রত্যাশা করছে, খরচ করার যখন প্রস্তাব দিচ্ছে দেখা যাচ্ছে খরচের পরিমাণটা আয়ের পরিমাণের চেয়ে কম, অর্থাৎ সম্ভাব্য আয় প্রস্তাবিত ব্যয়ের চেয়ে বড়, মানে সরকারের হাতে টাকা থেকে যায়। এরকম বাজেট, উদ্বৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট অবশ্যই কাম্য নয়, কারণ সরকারকে আমরাই তো টাকাটা দিই। আমরা কেন টাকাটা দিই? যে আমাদের উন্নয়নের জন্য তুমি ব্যয় করো। সেক্ষেত্রে সরকার যদি পুরো টাকা ব্যয় না করে, বিষয়টা খানিকটা হলেও আমাদের বিশ্বাসের জায়গায় আঘাত এসে যাবে। তাই এই বাজেটটা খুব একটা কাম্য বাজেট নয়, এটা শুধু একটা সম্ভাবনা। তবে হ্যাঁ, বর্তমান অর্থনীতিবিদরা যে টাইপের বাজেটের পক্ষপাতী সেটা হলো অবশ্যই ঘাটতি বাজেট, যেখানে প্রস্তাবিত ব্যয়টা সম্ভাব্য আয়ের তুলনায় বেশি। এখন কথা হচ্ছে এরকম ঘাটতি বাজেট কেন? কারণ সরকারের ব্যয়গুলো আয় নির্ধারিত নয়, সরকারের ব্যয়গুলো পুরোপুরি ভাবে প্রয়োজন ভিত্তিক। ফলে সরকারকে যে ব্যয়টা করতে হবে সেটা আয়ের ওপর নির্ভর করে না। তাই খুব স্বাভাবিকভাবেই প্রস্তাবিত ব্যয়টা যা হবার তাই হয়,
মানে এটা বলতে পারো সরকারের কাছে ফিক্সড, আমায় খরচ করতেই হবে, সেখানে সম্ভাব্য আয়টা হতেই পারে যে প্রস্তাবিত ব্যয়ের তুলনায় কম, মানে ঘাটতি তৈরি হবে। এটা নর্মালি আমাদের ক্ষেত্রে হলে ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু সরকারের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর নয়। একটু আগেই আলোচনা করছিলাম যে সরকারের ঋণ নেওয়ার সুযোগ আছে। বর্তমান অর্থনীতিবিদরা সবসময় ঘাটতি বাজেটের পক্ষপাতী, তার একটাই কারণ যে সরকারের ব্যয়গুলো আমাদের প্রয়োজন, এবং খুব স্বাভাবিকভাবেই সরকার যেভাবে হোক আমাদের প্রয়োজনকে পূরণ করবে। হতে পারে যে সরকারের আয় কম হলো, তার জন্য যদি আমাদের প্রয়োজন পূরণ না করা হয় সেক্ষেত্রে আমরা বঞ্চিত হব। অর্থাৎ সেক্ষেত্রে সরকার ঋণ করে হোক, যেভাবে হোক আমাদের প্রয়োজন পূরণ করবে, ঘাটতি সৃষ্টি হলে হোক। এটা যেমন একদিকে যুক্তিপূর্ণ, তেমনি আরেকটা যুক্তিও আছে ঘাটতি বাজেটের পক্ষে, যেটা তোমরা এর আগের সেমিস্টারে পড়েছিলে কেনসের থিওরিতে, যে সরকার যদি ঘাটতি বাজেট করে সেক্ষেত্রে জাতীয় আয়, মানে সরকারের ব্যয় যদি বেশি হয় সেক্ষেত্রে জাতীয় আয় বহু গুণে বৃদ্ধি পায়, যেটা যে কোনো অর্থনীতির জন্য অবশ্যই ভীষণ রকম কাম্য বা ডিজায়ারেবল। যাই হোক, সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে বাজেট তাহলে তিন রকমের: সুষম বাজেট, উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। এরপর ঘাটতি বাজেটের ঘাটতিগুলো নিয়ে আলোচনা করা যাক, যেহেতু ঘাটতি বাজেটটাই এখন বর্তমানে সব থেকে বেশি সমর্থিত বাজেট। ঘাটতি বাজেটে একদম প্রথমে চলে আসি রাজস্ব ঘাটতি। আমি এখানে আগেই বলে নিই, সরকারের বাজেট মানে সরকারের প্রস্তাবিত ব্যয় মাইনাস সম্ভাব্য আয়। এবার এই বাজেটটাকে আমরা দুটো ভাগে ভেঙে ফেলতে পারি, একটু আগেই আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে রাজস্ব খাত এবং মূলধনী খাত। তাহলে আমরা এটা বলা যেতে পারে যে বাজেট অ্যাকচুয়ালি দুটো খাতে বিভক্ত, রাজস্ব খাত এবং মূলধনী খাত। রাজস্ব খাতে কি আছে? রাজস্ব খাতে রয়েছে রাজস্ব খাতে ব্যয় মাইনাস রাজস্ব খাতে আয়। তাহলে রাজস্ব খাতে যে খরচ তার থেকে রাজস্ব খাতের আয় মাইনাস। উদাহরণস্বরূপ সরকারি কর্মচারীদের মাইনে, কর রাজস্ব প্লাস এবার হচ্ছে মূলধনী খাত। মূলধনী খাতে কি আছে? মূলধনী খাতে ব্যয় মাইনাস মূলধনী খাতে আয়। তার মানে সোজা কথায় ঋণ পরিশোধ করার জন্য বা রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ ইত্যাদি তৈরি করার জন্য খরচ মাইনাস সম্পদ বিক্রি থেকে আয় বা সরকারি ঋণ থেকে আয়। তাহলে সোজা কথায় বাজেটকে আমরা এরকম ভাবে ভেঙে ফেলতে পারি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই উপরের লাইনে যেটা, এটা হচ্ছে রাজস্ব খাত, নিচের লাইনে যেটা, এটা হচ্ছে মূলধনী খাত। কোনো ঘাটতি যদি রাজস্ব খাতে তৈরি হয়, মানে রাজস্ব খাতে ব্যয় যদি রাজস্ব খাতে আয়ের তুলনায় বেশি হয়, অর্থাৎ সরকারি কর্মচারীদের মাইনে বা নানান রকম হস্তান্তর ব্যয়ের জন্য যে টাকাটা খরচ হচ্ছে, দেখা যাচ্ছে কর বাবদ প্রাপ্ত আয়ের তুলনায় সেটা অনেক বেশি। তার মানে রাজস্ব খাতে যদি ঘাটতি সৃষ্টি হয় তাকে আমরা বলি রাজস্ব ঘাটতি। তাহলে রাজস্ব ঘাটতি জিনিসটা কি? সেটা হচ্ছে রাজস্ব খাতে ঘাটতি, মানে রাজস্ব খাতে ব্যয় যদি রাজস্ব খাতে আয়ের তুলনায় বেশি হয়। এরপর আসছি বাজেট ঘাটতি। নাম থেকেই বোঝা যাচ্ছে বাজেটের মধ্যে যদি ঘাটতি সৃষ্টি হয়। বাজেট আমরা এটা একটু আগেই ব্যাখ্যা করলাম যে দুটো ভাগ, রাজস্ব খাত, মূলধনী খাত। এবার যদি এটাকে আমরা একটু সাজিয়ে নিই, মানে ব্যয়গুলোকে একসাথে, রাজস্ব খাতে ব্যয় আর মূলধনী খাতে ব্যয়কে একসাথে নেওয়া হয়, তাহলে অবশ্যই মোট ব্যয় চলে আসছে। ঠিক তেমনি রাজস্ব খাতে আয় এবং মূলধনী খাতে আয়, তাদেরকে যদি একসাথে নেওয়া হয় তাহলে মোট আয় চলে আসছে। তাহলে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম
বাজেট ঘাটতি হচ্ছে মোট ব্যয় মাইনাস মোট আয়, অর্থাৎ মোট ব্যয় যদি মোট আয়ের তুলনায় বেশি হয় সেটাকে আমরা বলি বাজেট ঘাটতি। বাজেট ঘাটতি আর কিছুই না, বাজেটের মোট ঘাটতি। যদিও বর্তমানে এই ধারণাটা আর খুব একটা প্রচলিত নয়, কারণ এই বাজেট ঘাটতির ধারণাটা যে ধারণা দিয়ে এই বাজেট ঘাটতির পরিবর্তে যে ধারণাটাকে নিয়ে আসা হয়েছে সেই ধারণাটা অনেক শক্তপোক্ত, তাই আজকাল আর বাজেট ঘাটতি পরিমাপ করা হয় না, বদলে পরিমাপ করা হয় সেটা হচ্ছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ঘাটতি একটা, ফিসক্যাল ঘাটতি বা রাজকোষ ঘাটতি। এটা বাজেট ঘাটতির বিকল্প বা পরিবর্তন। ফিসক্যাল ঘাটতি বা রাজস্ব ঘাটতি বিষয়টা কি? বাজেট মোট ব্যয় মাইনাস মোট আয়, এটা হচ্ছে বাজেট, মানে সোজা কথা একটা হিসাব। এবার মোট ব্যয়কে মোট ব্যয়ের মতো রাখলাম, মোট আয়কে আমরা ভাঙলাম। মোট আয়ের মধ্যে দুরকম আয় আছে, রাজস্ব খাতে আয় এবং মূলধনী খাতে আয়। এবার মূলধনী খাতে আয়ের মধ্যে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর আছে, সেটা কি? সরকারি ঋণ। যখনই ঘাটতি তৈরি হয় সরকারি ঋণ ঢুকে পড়ে, ব্যালেন্স করে দেয়। এই সরকারি ঋণটাকে যদি সরিয়ে দেওয়া যায়, যার জন্য আমরা এখানে বলেছি ঋণ ব্যতীত মূলধনী খাতে আয়, অর্থাৎ ব্যালেন্সিং ফ্যাক্টরটাকে আমরা সরিয়ে দিলাম, যে ম্যানেজ করছিল তাকে সরিয়ে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি বাজেট ঘাটতি বেরিয়ে চলে আসছে। এই বাজেট ঘাটতি অর্থাৎ মোট ব্যয় মাইনাস রাজস্ব খাতে আয় এবং ঋণ ব্যতীত মূলধনী খাতে আয়, অর্থাৎ ঋণ বা সরকারি ঋণ ছাড়া আর যা মূলধনী খাতে আয় হতে পারে। আমরা জানি এক রকমেরই আয় হয়, সেটা হচ্ছে সম্পদ বিক্রি থেকে আয়। তাহলে রাজস্ব খাতে আয় আর সম্পদ বিক্রি থেকে আয়, এটা দিয়ে যদি আমরা মোট আয়টাকে ধরি, তাহলে যে ঘাটতিটা বেরোয় সেটাকে বলে ফিসক্যাল ঘাটতি বা রাজকোষ ঘাটতি। একটা উদাহরণ নেওয়া যাক, ধরা যাক মোট ব্যয় হয়েছে 10,000 টাকা, এটা উদাহরণ, খুব সামান্য, সরকারের ক্ষেত্রে তো বিশাল ব্যাপার। রাজস্ব খাতে আয় মানে ধরা যাক কর থেকে আয় এসছে 5,000 টাকা, আর সম্পদ বিক্রি থেকে আয় এসছে 3,000 টাকা। তার মানে টোটাল আয় হলো 8,000 টাকা, এদিকে খরচ হচ্ছে 10,000 টাকা, সেক্ষেত্রে ফিসক্যাল ঘাটতি হলো 2,000 টাকা। তার মানে ফিসক্যাল ঘাটতি সোজা কথায় বাজেটের ঘাটতি। এখানে অবশ্যই দেখতে পাচ্ছ বাজেটের 2,000 টাকা ঘাটতি। এবার খুব স্বাভাবিকভাবেই এই ঘাটতিটাকে মেটাবো কি করে? সেই ব্যালেন্সিং ফ্যাক্টরকে ফিরিয়ে আনতে হবে, মানে সোজা কথায় যে টাকাটা ঘাটতি হয়েছে সেটা ঋণ নিতে হবে। তাই ফিসক্যাল ঘাটতি খুব স্বাভাবিকভাবেই ঋণের সঙ্গে সমান। তার মানে বাজেটে যতটা ফিসক্যাল ঘাটতি, বুঝতে হবে সরকার ততটাই ঋণ নিয়েছে। এই ঋণ নানান রকমের হতে পারে, কিন্তু ঋণ সেটা। তাই ফিসক্যাল ঘাটতি সবসময় ঋণের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা একটা আগের কনসেপ্টে ফেরত যেতে পারি। ফিসক্যাল ঘাটতি যদি শূন্য হয় তার মানে সুষম বাজেট। ফিসক্যাল ঘাটতি যদি ধনাত্মক মানে পজিটিভ হয়, অর্থাৎ আছে ঘাটতি, তাহলে ঘাটতি বাজেট। অন্যদিকে ফিসক্যাল ঘাটতি যদি ঋণাত্মক হয়, নেগেটিভ, ফিসক্যাল ঘাটতি নেই তো নেই, উল্টে উদ্বৃত্ত হয়ে আছে, তাহলে উদ্বৃত্ত বাজেট। সো ফিসক্যাল ঘাটতি হচ্ছে সেই বিকল্প ধারণা যেটা বাজেট ঘাটতির পরিবর্তে বর্তমানে ভারতে ব্যবহৃত হয়। প্রাথমিক ঘাটতি, প্রাথমিক ঘাটতি বা প্রাইমারি ডেফিসিট, এটা আর কিছুই নয় ফিসক্যাল ঘাটতি মাইনাস সুদ প্রদান জনিত অর্থ। ফার্স্টে একটা কনসেপচুয়াল জায়গায় একটু ক্লিয়ার করে নিতে হবে। ধরা যাক 2025 সালের বাজেট, তার মানে 2025 থেকে 2026 এই সময় ফিসক্যাল ঘাটতি যেটা মানে কামিং লোন, যে ঋণটা সরকার নিতে চলেছে, সম্ভাব্য ঋণ বলতে পারে, সুদ প্রদানজনিত অর্থ। এই যে সুদ, এই সুদ কিন্তু যে ঋণটা নিতে চলেছে তার সুদ একদমই নয়, বরং অলরেডি যে ঋণগুলো নেওয়া হয়ে আছে বিভিন্ন পুরনো বাজেটে, আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, সেগুলোর সুদ তো চলছে। সেই সুদ বাবদ তো সরকারকে খরচ করতে হবে, এটা একটা প্রস্তাবিত ব্যয়। কিন্তু
অর্থাৎ সুদ, পুরনো ঋণের সুদ, নতুন ঋণ, তার মানে প্রাথমিক ঘাটতি হলো নতুন ঋণ মাইনাস পুরনো ঋণের সুদ। এবার ঘটনা হচ্ছে এই প্রাথমিক ঘাটতির একটা অর্থনৈতিক ভূমিকা আছে। সেটা হচ্ছে প্রাথমিক ঘাটতি যদি শূন্য হয়ে যায় তার মানেটা কি? ফিসক্যাল ঘাটতি সমান সমান সুদ প্রদান জনিত অর্থ, দুটো সমান। এবার দুটো যদি সমান হয়ে যায় তার অর্থনৈতিক তাৎপর্যটা কি? অর্থনৈতিক তাৎপর্য হচ্ছে এটাই, পুরনো ঋণের সুদ প্রদান করতে সরকারকে নতুন করে ঋণ নিতে হচ্ছে। মানে সরকারের বাধ্যবাধকতা বা অর্থনৈতিক উৎপাদন এত খারাপ জায়গায় পৌঁছে গেছে যে সে নিজের আয় থেকে পুরনো ঋণের সুদ দিতে পারছে না, তাকে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণের সুদ দিতে হবে। এই অর্থনৈতিক পরিস্থিতিটাকে আমরা ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপ বলি। তার মানে প্রাথমিক ঘাটতি শূন্য হওয়া মানে অর্থনীতি ঋণের ফাঁদে নিমজ্জিত, খুবই অর্থনৈতিক সংকটের জায়গা। এই হলো আমাদের ঘাটতিগুলো। এরপর এই ইউনিটের শেষ টপিক, সরকারি ঋণ। সরকার যখন ঋণ গ্রহণ করে, এই ঋণ অনেক রকম হতে পারে, সেই অনুযায়ী আমরা ঋণকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি। যেমন অভ্যন্তরীণ ঋণ, সরকার যদি দেশের মধ্যে থেকে, দেশের মধ্যের কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করে তাকে আমরা অভ্যন্তরীণ ঋণ বলি। কিরকম? সরকার আমাদের কাছ থেকে ঋণ নিতে পারে, সরকারের ঋণপত্র আছে, বন্ড বা ডিবেঞ্চার, সেগুলো সরাসরি বা গভর্নমেন্ট সিকিউরিটি বলা হয়, সেগুলোকে সরাসরি আমাদেরকে বিক্রি করতে পারে। আমরা সেগুলো যখন কিনবো, একটা ঋণপত্র কেনা মানে যে টাকাটা দিয়ে কিনলাম সেটা সরকারকে আমি ঋণ হিসাবে দিলাম, লোন দিই। অর্থাৎ সরকার আমাদের সাধারণ জনসাধারণের কাছ থেকে ঋণ নিতে পারে, সরকার কোনো সংস্থা থেকে ঋণ নিতে পারে। এক ঋণটা নেয় কিন্তু একইভাবে আমাদের কাছ থেকে যেভাবে নেয় একটা সংস্থার কাছ থেকেও ঠিক সেইভাবেই নেয়। ব্যবসায়িক সংস্থাকে তার ঋণপত্র বিক্রি করবে, সংস্থা ঋণপত্রটা কিনলো যে টাকা দিয়ে, সেই টাকাটা অ্যাকচুয়ালি সরকারকে সে ঋণ দিল। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারে, ঋণপত্র বাণিজ্যিক ব্যাংকে বিক্রি করে। আমরা ব্যাংক পড়ার সময় পড়েছি ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজার কার্যকলাপ, যেখানে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্র বিক্রি করছে। এইভাবে সরকার ঋণ নিতে পারে। আর সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে, এটাকে একটা আউটস্ট্যান্ডিং লোন বলা হয়। এটার বিষয়ে অবশ্যই এটাকে ঘাটতি অর্থায়ন বা ঘাটতি পূরণ বলা হয়। হ্যাঁ, এইবার এই যে যখন দেশের ভিতর থেকে সে ঋণ সংগ্রহ করে তাকে বলে অভ্যন্তরীণ ঋণ। ঠিক তেমনি রয়েছে বাহ্যিক ঋণ। সরকার যখন দেশের বাইরের কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করে, অন্য কোনো দেশের সরকারের কাছ থেকে, অথবা আমরা জানি কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে যেমন ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যাকে আমরা আদর করে রাখি ওয়ার্ল্ড ব্যাংক, তার থেকে ঋণ নিতে পারে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, কদিন আগেই আমরা শুনেছি পাকিস্তান এই আইএমএফ এর থেকে ঋণ নিয়েছে। এরকম বাইরের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার যদি ঋণ গ্রহণ করে তাকে বলে বাহ্যিক ঋণ। স্বল্প মেয়াদী ঋণ, যদি সরকারি যে ঋণটা নিচ্ছে তার মেয়াদ যদি 1 বছর বা তার কম হয়, জেনারেলি সরকারি ট্রেজারি বিল তার সর্বোচ্চ মেয়াদ হয় 1 বছর। হ্যাঁ, এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ। অন্যদিকে যদি দীর্ঘ সময়ের জন্য নেয়, দীর্ঘ সময়টা অনেক দিন পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে তাকে বলা হয় দীর্ঘ মেয়াদী ঋণ। অর্থাৎ সরকারি ঋণকে আমরা এইভাবে ভাগ করে থাকি। তবে যেটা গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে সরকারি ঋণ, মানে সরকার যখন ঋণ গ্রহণ করে অর্থনীতির ওপর তার কি প্রভাব পড়ে। অবশ্যই অর্থনীতির ওপর তো একটা ভীষণ প্রভাব আসবে। প্রথম কথা হচ্ছে সরকার ঋণ কেন নেয়? সরকার ঋণ নেয় খরচ করার জন্য,
এবার এখানেই বোঝার জায়গা এটা যে সরকার যখন খরচ করছে মানে টাকাটা আমাদের হাতে আসছে, আর নানান উন্নয়ন প্রকল্পে সরকার টাকাটা খরচ করছে। এবার ঘটনা যেটা হচ্ছে, এই সরকারি ঋণপত্রগুলো কেনে কারা? ধরা যাক যদি সরকার জনগণের কাছ থেকে ঋণ নেয়, যে কেউ তো ঋণ দেবে না, কারা ঋণ দেবে? যাদের কাছে অনেক উদ্বৃত্ত অর্থ আছে, মানে এক্সট্রা টাকা, তার মানে ধনী শ্রেণী, বড়লোক শ্রেণী। তাহলে সরকারি ঋণপত্রগুলো কেনে হচ্ছে বড়লোক শ্রেণী, তার মানে বড়লোক শ্রেণীর টাকা সরকারের হাতে এলো, ধনী শ্রেণীর টাকা সরকারের হাতে এলো, সরকার এই টাকাটা খরচ করছে নানান রকম উন্নয়ন প্রকল্পে। এবার এই উন্নয়ন প্রকল্পগুলো কাদের জন্য? অবভিয়াসলি দরিদ্র মানুষের জন্য। যেমন 100 দিনের কাজ, দরিদ্র মানুষের জন্য যখন টাকাটা খরচ করছে, টাকাটা অ্যাকচুয়ালি কার? টাকাটা হচ্ছে ধনী শ্রেণী। সেই টাকাটা চলে আসছে কাদের হাতে? দরিদ্র শ্রেণীর হাতে। আয়ের পুনর্বন্টন ঘটায়। অবভিয়াসলি অর্থনৈতিক অসাম্য দূরীকরণে এর একটা বড় ভূমিকা আছে। 2 নম্বর, যখন দরিদ্র শ্রেণীর হাতে টাকাটা চলে আসছে, আমরা সেমিস্টার 2তে, সেমিস্টার 3তে পড়েছিলাম যে যাদের আয় কম তাদের ভোগ প্রবণতা অত্যন্ত বেশি হয়, এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। দরিদ্র শ্রেণীর আয় কম, তাই তাদের প্রান্তিক ভোগ প্রবণতা বেশি, ফলে তারা যে টাকাটা পাচ্ছে তার বেশিরভাগটাই তারা খরচ করছে, খরচ করতে চাইছে। তার মানে একটা বড় চাহিদা সৃষ্টি হচ্ছে। ফলে সরকারি ঋণের প্রভাবে অবশ্যই সামগ্রিক চাহিদা, এগ্রিগেট ডিমান্ড অনেকটা বেড়ে যাবে। এবার চাহিদা বৃদ্ধি হলেই তার পরবর্তী পদক্ষেপ, তোমরা মুদ্রাস্ফীতিতে পড়েছো যে দাম বৃদ্ধি পাবে, আর দাম বৃদ্ধি পেলেই উৎপাদকদের মুনাফা বেড়ে যাবে। মুনাফার লোভে উৎপাদকরা তখন তাদের উৎপাদন বাড়িয়ে দেবে, অর্থাৎ তৃতীয় স্তরে প্রভাব আসছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর উৎপাদন বৃদ্ধি পাওয়া মানেই আরো কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন নতুন কারখানা তৈরি হবে, নতুন লোকেরা কাজ পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এবং যার আলটিমেট ফল হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি পাবে। ফলে সরকারি ঋণের কিন্তু একটা ভীষণ সুপ্রভাব রয়েছে। অবশ্যই এক্ষেত্রে ঋণটা অভ্যন্তরীণ হলেই সব থেকে ভালো, বাহ্যিক ঋণের কিছু কুপ্রভাবও আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ইউনিট 2, দুটো ভিডিও মিলে তৈরি হলো। তোমরা অবশ্যই দুটো ভিডিও পর পর সিরিজ অনুযায়ী দেখবে, তাহলে মোটামুটি বিষয়গুলো সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা পাবে, যার ভিত্তিতে পরবর্তীকালে তোমরা পড়াশোনা করলে কোনো সমস্যা হবে না।